আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে নীরবে সৈন্য প্রত্যাহার ভারতের। এই বছর শেষ হবার আগে ভারত সফরে আসছেন পুতিন। পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির কোনো নির্দেশ দেননি পুতিন, জানালো ক্রেমলিন। নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত 200। রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 4। গাজায় আবার হামলা, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে নীরবে সৈন্য প্রত্যাহার করল ভারত। বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। রবিবার ভারতীয় দৈনিক দি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে অবস্থিত আইনি বিমান ঘাঁটি ভারতের একমাত্র বিদেশি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি। সেখান থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। এর মধ্য দিয়ে প্রায় 2 দশক ধরে ওই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতির অবসান ঘটেছে। অবশ্য প্রত্যাহারযোগ্য 2022 সালে শুরু হয়েছিল, এ বছর ওই ধারাবাহিকতার অবসান ঘটে। মূলত 2022 সালেই তাজিক সরকারের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর তারা আর নতুন করে লিজ নবায়নে আগ্রহী দেখায়নি। তবে কূটনৈতিক সূত্রগুলোর দাবি, রাশিয়া ও চীনের চাপেই ভারতকে লিজ নবায়নের অনুমতি দেয়নি তাজিকিস্তান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় 2022 সালে ঘাঁটিটি তাজিকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছিল। আইনি ছিল ভারতের একমাত্র পূর্ণাঙ্গ বিদেশি ঘাঁটি। এর মধ্যে দিয়ে মধ্য এশিয়ার সামরিক উপস্থিতি ও প্রভাব বজায় রাখার সুযোগ পেয়েছিল নদীর ভারত। ফলে ভারত এখন ওই অঞ্চলে প্রভাব হারাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই বছর শেষ হওয়ার আগেই ভারত সফরে আসছেন পুতিন। এই বছরের শেষ নাগাদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসবেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপ করলেন তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পেসকোভ। এ খবর বার্তা সংস্থা তাসের। এতে বলা হয়, 2025 সালের ডিসেম্বরে নিউ দিল্লিতে অর্থপূর্ণ সফর করবেন বলে আশা করছে ক্রেমলিন। সাংবাদিকদের ডিমিট্রি পেসকোভ বলেন, আমরা প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে কাজ করছি, যা চলতি বছর শেষ হওয়ার আগেই হওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি প্রেসিডেন্ট পুতিনের এই সফর অত্যন্ত অর্থবহ হবে। এর মধ্য দিয়ে দুই দেশের চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত হবে। ভারত ও রাশিয়ার মধ্যে শ্রম বাজার নিয়ে দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে করা এক প্রশ্নে ওই কথা বলেন তিনি। ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়া সম্মেলনে শ্রমিক বিষয়ক একটি চুক্তিতে স্বাক্ষর করবে রাশিয়া ও ভারত। রাশিয়াতে বসবাসরত ভারতীয়দের বিভিন্ন সুযোগ সুবিধার লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে দাবি করেছে দ্য ইকোনমিক টাইমস। পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির কোনো নির্দেশ দেননি পুতিন, জানালো ক্রেমলিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতির জন্য কোনো নির্দেশ দেননি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র ডিমিট্রি পেসকোভ। রবিবার রুশ গণমাধ্যম ভিজিআরটিকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকারে পেসকোভ বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত, তাই বিশেষজ্ঞদের মাধ্যমে বিষয়টির গবেষণা ও মূল্যায়ন করা হবে। পেসকোভ আরও বলেন, প্রেসিডেন্ট পারমাণবিক অস্ত্রের পরীক্ষার জন্য প্রস্তুতি শুরুর কোনো নির্দেশ দেননি। আমাদের বুঝতে হবে আদৌ এটি করা উচিত কিনা। এই সিদ্ধান্ত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রমাণ ভিত্তিক ও সুচিন্তিত। রুশ বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কাজ করবেন এবং বাস্তবতা যাচাই করবেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্পের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে পারমাণবিক পরীক্ষা পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে। এমন পরীক্ষার ব্যাপারে রাশিয়াও প্রস্তুতি নিচ্ছে বলে জল্পনা চলছিল। বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্র এমন পরীক্ষা চালালে বসে থাকবে না মস্কো। তবে বিষয়টি এখনও মূল্যায়নের পর্যায়ে রয়েছে বলে সর্বশেষ জানালো ক্রেমলিন। নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত 200। নাইজেরিয়ায় প্রতিদ্বন্দ্বী জিহাদি গোষ্ঠীর মাঝে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 200 জন নিহত হয়েছেন বলে দেশটির গোয়েন্দা সংস্থা, মিলিশিয়া ও জিহাদি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার দেশটির লেক চাঁদের কাছের ডোগন চিকু এলাকায় স্থানীয় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম ও প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকার সদস্যদের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মতাদর্শগত বিভেদের কারণে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই দুই গোষ্ঠীর মাঝে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। নাইজেরিয়ার সেনাবাহিনীকে সহায়তাকারী একটি মিলিশিয়া গোষ্ঠীর সদস্য বাবাকুরা কোলা বলেন,
আমাদের প্রাপ্ত তথ্যানুযায়ী প্রায় 200 জন বোকো হারাম জঙ্গি এই সংঘর্ষে নিহত হয়েছেন। তবে বোকো হারামের সাবেক সদস্য বর্তমানে সহিংস পন্থা ত্যাগ করে ওই অঞ্চলের জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, সংঘর্ষে প্রায় 200 জন ISWAP যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের কিছু অস্ত্র জব্দ করা হয়েছে। বোকো হারাম এই লড়াইয়ে তাদের 4 সদস্যকে হারিয়েছে বলে জানিয়েছেন সাবেক ওই যোদ্ধা। নিজেকে সাদিকু নামে পরিচয় দিতে চান তিনি। নাইজেরিয়ায় বিভিন্ন জিহাদি গোষ্ঠীর সংঘাত সহিংসতার কেন্দ্রে রয়েছে বোর্নো রাজ্য। এই রাজ্যের রাজধানী মাইদুগুরিতে বসবাসরত সাদিকু বলেন, 2 গোষ্ঠীর মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হতে যাচ্ছে, কারণ তারা একে অপরের বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করেছে। ওই অঞ্চলে কর্মরত নাইজেরিয়ার গোয়েন্দা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, তারা সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এতে 150 জনেরও বেশি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আমরা এই সংঘর্ষ সম্পর্কে অবগত। 2016 সালে মতাদর্শগত মতভেদের জেরে বিভক্ত হওয়ার পর থেকে ISWAP ও বোকো হারাম প্রাণঘাতী লড়াইয়ে লিপ্ত রয়েছে, যার বেশিরভাগই লেক চাঁদ অঞ্চলে ঘটছে। রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 4। রাশিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 2 জন। গতকাল দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দাগেস্তানের কাস্পিয়ান সাগরের তীরবর্তী গ্রাম আচিসুতে ঘটেছে এ ঘটনা। ধ্বংস হওয়া হেলিকপ্টারটি K-216 লাইট ইউটিলিটি হেলিকপ্টার। নিহত এবং আহতরা সবাই রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সমরাস্ত্র কারখানা কিজোলায়ার ইলেকট্রোম্যাগনেটিক প্ল্যান্ট বা KEMZ এর কর্মী। এই কারখানায় রুশ যুদ্ধবিমান ও বিমানের সরঞ্জাম উৎপাদন করা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে এই কোম্পানিটিকে নিষেধাজ্ঞা দিয়েছে EU। ধ্বংস হওয়া হেলিকপ্টারটিও KEMZ কোম্পানির তৈরি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি সাগর তীরে নামার সময় তার পেছনের অংশ মাটিতে আঘাত করে, সেই আঘাতের সেই অংশটি ভেঙে যায়, ফলে গুরুতর ভারসাম্যহীনতা দেখা যায় এবং হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ চালকের হাতের বাইরে চলে যায়। চালক অবশ্য শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন ভারসাম্য ফিরিয়ে এনে সাগর তীরে হেলিকপ্টারটিকে নামানোর। পেছন বা লেজের অংশ ভেঙে যাওয়া সত্ত্বেও কয়েক সেকেন্ড উড়েছিল হেলিকপ্টারটি, কিন্তু শেষ পর্যন্ত চালক আর সফল হতে পারেননি এবং অল্প সময়ের মধ্যেই সেটি সাগর তীরে আছড়ে পড়ে। নিহতদের মধ্যে KEMZ এর কনস্ট্রাকশন অ্যান্ড ট্রান্সপোর্ট সাপোর্ট বিভাগের উপমহাপরিচালকও ছিলেন। হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ার কিছুক্ষণের মধ্যে সেটিতে আগুন ভরে যায়। রুশ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনের প্রাথমিকভাবে বলা হয়েছিল, নিহতরা সবাই পর্যটক ছিলেন। পরে KEMZ নিশ্চিত করে যে নিহতরা সবাই কোম্পানির কর্মচারী ছিলেন। রাশিয়ার রাষ্ট্রত্ব বিমান চলাচল কোম্পানি রোসাভিয়াৎসিয়া এ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে এ দুর্ঘটনাকে বিপর্যয় বলে উল্লেখ করেছে রোসাভিয়াৎসিয়া। গাজায় আবার হামলা, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ভয়াবহ যুদ্ধ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে উত্তেজনা বাড়ছে। ইসরায়েলি বাহিনী আবারও বিমান হামলা চালিয়েছে খান ইউনেসের বানি সুহেলা একটি তাঁবুতে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরু হতে পারে যে কোনো মুহূর্তে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন হলুদ রেখার বাইরে ছিল। তাদের প্রশ্ন, কেন ইসরায়েল এখন শরণার্থীদের তাঁবুতে হামলা চালাচ্ছে? আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রগুলো বলছে, নিহতদের একজন বুরেজি শরণার্থী শিবিরের বাসিন্দা। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত 240 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় মোট প্রাণহানি 69,169 জনে পৌঁছেছে।